জয়ী হলেই কেবল মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফল মেনে নেবেন ট্রাম্প, এমন বক্তব্যকে বিপজ্জনক বললেন ওবামা। নিউ ইয়র্কে একই মঞ্চে দুই প্রার্থী। ইরাকের মসুলে যৌথ বাহিনীর অভিযানের মধ্যেই কিরকুকে আইএসের হামলা, নিহত অন্তত 200 জঙ্গিকে হত্যা করে একটি শহর পুনর্দখলের দাবি ইরাকি বাহিনীর। এবং সিরিয়ার আকাশে তুর্কি যুদ্ধ বিমান ঢুকে পড়লে তা ভূপাতিত করার হুঁশিয়ারি দামেস্কের। আলেপ্পোয় সিরীয় সরকার ও রুশ বাহিনীর অস্থায়ী যুদ্ধবিরতি প্রত্যাখ্যান বিদ্রোহীদের। দেখছেন আন্তর্জাতিক সময়, সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হলেই কেবল ফলাফল মেনে নেবেন বলে ট্রাম্প যে ঘোষণা দিয়েছেন তাকে বিপজ্জনক বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। শেষ প্রেসিডেন্সিয়াল বিতর্কে নির্বাচনী ফলাফল মেনে না নেয়ার বিষয়ে ইঙ্গিত দেওয়ার পর বৃহস্পতিবার পরিষ্কারভাবেই এমন ঘোষণা দেন ট্রাম্প। মার্কিন গণতন্ত্রকে অগ্রাহ্য করে ট্রাম্পের এ বক্তব্যের সমালোচনা করেছেন ফার্স্ট লেডি মিশেল ওবামাও। এদিকে বিতর্কে পরস্পর দোষারোপ ও তির্যক মন্তব্য করলেও পরদিন প্রতিদ্বন্দ্বী এ দু প্রার্থীকে দেখা গেছে একই মঞ্চে। বৃহস্পতিবার নিউ ইয়র্কে একটি দাতব্য সংস্থার নৈশভোজে যোগ দেন ডেমোক্রেট প্রার্থী হিলারি ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। বিতর্ক মঞ্চ বা প্রচারণা সভায় একে অন্যের কড়া সমালোচনা ও পরস্পর বিরোধী বক্তব্য দিলেও এখানে ছিল ব্যতিক্রম। হাস্যকৌতুকপূর্ণ এই অনুষ্ঠানে ট্রাম্প ও হিলারি নিজেদের বক্তব্যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে নিয়ে বেশ ইতিবাচক কথা বলেন। হিলারি নির্বাচিত হলে ট্রাম্পকে ইরাক বা আফগানিস্তানের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিতে চান বলে মন্তব্য করেন রিপাবলিকান প্রার্থী। হিলারি তার বক্তব্যে বলেন, ট্রাম্প যেন নিজেকে শুধরে নেন। এদিকে নির্বাচনের ফলাফল মেনে নেবেন না বলে শেষ প্রেসিডেন্সিয়াল বিতর্কে ইঙ্গিত দেওয়ার পর বৃহস্পতিবার ওহাইওর ডেলাওয়ারে প্রচারণায় গিয়ে ট্রাম্প বলেন, জয়ী হলেই নির্বাচনের ফলাফল মেনে নেবেন তিনি। নির্বাচনী ফলাফল প্রশ্নবিদ্ধ হলে এর বিরুদ্ধে আইনগত লড়াইয়ে নামারও হুমকি দেন ট্রাম্প। আমার সব ভোটার, সমর্থক ও মার্কিন জনগণকে প্রতিশ্রুতি দিচ্ছি, যদি আমি নির্বাচিত হই তবেই ঐতিহাসিক নির্বাচনের ফলাফল মেনে নেব। একজন প্রার্থী হিসেবে নির্বাচনের সব নিয়মকানুন মেনেই জয়ী হব আমরা। ট্রাম্পের এই বক্তব্যের পরপরই একে বিপজ্জনক বলে উল্লেখ করেন প্রেসিডেন্ট বারাক ওবামা। ফ্লোরিডার মায়ামিতে হিলারির প্রচারণায় গিয়ে ওবামা বলেন, এমন বক্তব্যের মাধ্যমে ট্রাম্প যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক ব্যবস্থাকে কার্যত বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন। নির্বাচনী ফলাফলের বিষয়ে ট্রাম্পের অবস্থান মার্কিন গণতন্ত্রের বিরোধী। এটি ভোটারদের মতামতকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর শামিল। ট্রাম্প আমাদের গণতন্ত্রকে অসম্মান করেছেন। প্রার্থী হিসেবে সাধারণ দায়িত্ববোধ এড়িয়ে কিভাবে তিনি যুক্তরাষ্ট্রকে শীর্ষে নেবেন? একই দিন এরিজোনার ফিনিক্সে সমাবেশে গিয়ে ফার্স্ট লেডি মিশেল ওবামাও ট্রাম্পের অনমনীয় মনোভাবের সমালোচনা করেন। পাশাপাশি রিপাবলিকান এ প্রার্থীর নারী বিদ্বেষপূর্ণ আচরণে উদ্বেগ প্রকাশ করেন মিশেল। দেলোয়ার হোসেন, সময় সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রধান দুই দলের প্রার্থী হিলারি ক্লিন্টন ও ডোনাল্ড ট্রাম্প কাউকেই ভোট না দিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক পরিসরে প্রচারণা চলছে। বিবিসি জানায়, ভোট নোবডি 2016 শিরোনামে ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রাম সহ অন্যান্য মাধ্যমগুলোতে চলছে এ প্রচারণা। রিপাবলিকান ও ডেমোক্র্যাট প্রার্থীদের দুর্নীতি পরায়ণ ও শয়তান উল্লেখ করে কাউকেই ভোট না দিতে 2012 সালে প্রথমবারের মতো ইন্টারনেটে এ প্রচারণা শুরু করেছিলেন ফ্রেড বার্নেট নামে এক মার্কিনী। চলতি বছর কলোরাডোর দুটি বিশ্ববিদ্যালয় দ্য নোবডি 2016.us ওয়েবসাইটের মাধ্যমেও ভোট দানে বিরত থাকতে উৎসাহিত করা হচ্ছে। মার্কিন তরুণদের মধ্যে প্রধান দুই দলের প্রতি অনাস্থা বাড়ছে বলে চলতি বছরের নির্বাচনকে কেন্দ্র করে বেশ কিছু জরিপে উঠে এসেছে। এবারে নির্বাচনে ট্রাম্প ও হিলারি ছাড়াও গ্রিন পার্টির জিল স্টেইন, লিবার্টেরিয়ান পার্টির গ্যারি জন সহ ছোট দলগুলোর বেশ কয়েকজন প্রার্থী আলোচনায় আছেন। তবে সর্বসাকুল্যে তাদের প্রতি সমর্থন 10% বেশি নয় বলে জানিয়েছে গণমাধ্যম। এশীয় বংশোদ্ভূত জনগোষ্ঠীর পাশাপাশি ল্যাটিনো ও কৃষ্ণাঙ্গদের সমর্থন হিলারি ক্লিন্টনকে নির্বাচনী যুদ্ধে এগিয়ে রাখলেও সংখ্যাগরিষ্ঠ স্বল্প শিক্ষিত শ্বেতাঙ্গদের সমর্থন বাড়ছে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে। যুক্তরাষ্ট্রের গ্রামাঞ্চল ও উপশহরগুলোতে চালানো জরিপে উঠে এসেছে এমন তথ্য। তবে তরুণ ও বয়োবৃদ্ধ ভোটার এবং ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতির উপরই নির্ভর করছে হিলারি ক্লিন্টনের ভাগ্য। এমনটাই জানিয়েছেন নিউ ইয়র্ক সিটি ইউনিভার্সিটির গ্র্যাজুয়েট সেন্টারের আরবান রিসার্চ সেন্টার।
যুক্তরাষ্ট্র প্রতিনিধি শিহাবুদ্দিন কিসলুর তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস সেন্টারে সংবাদ সম্মেলন করেন নিউ ইয়র্ক সিটি ইউনিভার্সিটির ম্যাপিং সার্ভিস এবং গ্র্যাজুয়েট আরবান রিসার্চ সেন্টারের পরিচালক প্রফেসর স্টিভেন রোমালিউস্কি। অন্যবারের তুলনায় এবার বেশি সংখ্যক রিপাবলিকান সমর্থক ভোটার রেজিস্ট্রেশন করেছেন বলে জানান তিনি। সময় টেলিভিশনের এক প্রশ্নের উত্তরে স্টিভেন রোমালিউস্কি বলেন, রিপাবলিকান প্রার্থী ট্রাম্প ভালোভাবেই নিজের অবস্থান সামলে নিয়েছেন। পেনসিলভানিয়া, ওহাইও, ফ্লোরিডাতে বাঘে মহিষে লড়াই হলেও নিজ জন্মসহ নিউ ইয়র্কে ভালো করবেন ডোনাল্ড ট্রাম্প। নতুন ভোটার ও শিক্ষিত শ্রেণীতে হিলারি ক্লিন্টনের জনপ্রিয়তা থাকলেও ডোনাল্ড ট্রাম্পের প্রাইমারি নির্বাচনের জয়ের পেছনে মূল শক্তি জুগিয়েছে ছোট শহরের শ্বেতাঙ্গ স্বল্প শিক্ষিত ভোটাররা। এবারে নির্বাচনী ধারা একেবারেই আলাদা হবে বলে মন্তব্য করেন তিনি। এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ট্রাম্প, যার রাজনীতিতে কোনো অভিজ্ঞতা নেই, কিন্তু তিনি ঠিকই প্রার্থিতা নিশ্চিত করেছেন। তাই এবারের নির্বাচনের ফলাফলে আমরা ভিন্ন কিছু দেখব। সংবাদ সম্মেলন শেষে প্রফেসর স্টিভেন রিমালিউস্কি জানান, নির্বাচনের রায় নিজের পক্ষে নিতে ট্রাম্পকে আরো ইতিবাচক ভাবমূর্তি তৈরি করতে হবে। বিভিন্ন জরিপ বিশ্লেষণে দেখা গেছে ট্রাম্পের পক্ষে জয় তুলে নেওয়া বেশ কঠিন হয়ে পড়বে, তবে নির্বাচনের আগ পর্যন্ত কিছুই বলা যায় না। 8 নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচনে মুখোমুখি হতে যাচ্ছেন এই দুই প্রার্থী। সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। বারাক ওবামার ব্যবহৃত গোপন অ্যাকাউন্ট থেকে পাঠানো ও তার সম্পর্কিত ইমেইলের প্রথম দফা প্রকাশ করেছে উইকিলিক্স। সেই সঙ্গে ওবামার গোপন ইমেইল ঠিকানাটিও প্রকাশ করা হয়। 2008 সালের নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচিত হবার আগে ওবামা এটি ব্যবহার করতেন বলে জানায় তথ্য ফাঁসকারী সারা জাগানো ওয়েবসাইট উইকিলিক্স। প্রকাশিত ইমেইলে ওবামার সাবেক নির্বাচনী উপদেষ্টা জন পোরেস্টার সঙ্গে নির্বাচনের আগের কয়েকদিনের কথোপকথন রয়েছে। এছাড়া নির্বাচনের রাতে ফলাফল প্রকাশের কয়েক মিনিট আগে ওবামাকে পাঠানো পোরেস্টার একটি মেইলও প্রকাশ করা হয়। সে রাতে ওবামাকে একটি অনুষ্ঠানে যোগ না দেওয়ার পরামর্শ দেন পোরেস্টা। বর্তমানে হিলারির নির্বাচনী উপদেষ্টা হিসেবে কাজ করা পোরেস্টার কয়েক দফা ইমেইল প্রকাশ করেছে উইকিলিক্স। ইরাকের মসুল অভিমুখে যৌথ বাহিনীর প্রতিরোধের মধ্যেই কিরকুকের কয়েকটি সরকারি ভবন দখল করে নিয়েছে জঙ্গি গোষ্ঠী আইএস। জঙ্গিদের হামলায় এ পর্যন্ত 16 জন নিহত হয়েছে। ভবনগুলো পুনর্দখলে অভিযানে নেমেছে যৌথ বাহিনী। এদিকে চতুর্থ দিনের অভিযানে খালিদিয়া, নাও আরান সহ উত্তর ও পূর্বের কয়েকটি গ্রাম জঙ্গি দখল মুক্ত করতে সক্ষম হয়েছে সরকারি ও কুর্দি পেশমার্গা বাহিনী। বার্টেলা শহর দখলে নেওয়ার সময় 2 শতাধিক আইএস জঙ্গিকে হত্যা করার কথাও জানায় তারা। এছাড়া জঙ্গিদের আত্মঘাতী বোমা হামলায় এক মার্কিন সেনা নিহত ও নিউ ইয়র্ক টাইমসের এক আলোকচিত্রী আহত হয়েছেন। মসুল অভিমুখে যৌথ বাহিনীর অভিযানের মধ্যেই শুক্রবার ভোরে কিরকুকের পুলিশ সদর দফতর সহ কয়েকটি সরকারি ভবন নিজেদের দখলে নেয় আইএস। এ সময় জঙ্গিদের হামলায় বেশ কয়েকজন নিহতের খবর পাওয়া যায়। ভবনগুলো দখলে নিতে অভিযানে নেমেছে যৌথ বাহিনী। এ অবস্থায় নিরাপত্তাহীনতায় রয়েছে সেখানকার হাজারো বেসামরিক নাগরিক। জঙ্গিরা সংখ্যালঘু ইয়াজিদি নারীদের ঢাল হিসেবে ব্যবহার করে মসুল থেকে সিরিয়া রাক্কায় পালিয়ে যাচ্ছে বলে পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের প্রতিবেদনে উঠে আসে। জঙ্গিরা ইয়াজিদি সম্প্রদায়ের বিভিন্ন গ্রামে হামলা চালিয়ে গণহত্যার পাশাপাশি নারীদের যৌনদাসে বাধ্য করছে বলেও জানায় সংস্থাটি। এদিকে চতুর্থ দিনের অভিযানে খালিদিয়া, সালিহিয়া, নাওয়ারানা সহ আরো কয়েকটি গ্রাম নিজেদের দখলে নিতে সক্ষম হয়েছে যৌথ বাহিনী। বার্টেলা শহর দখলে নেওয়ার সময় আইএসের সঙ্গে তুমুল সংঘর্ষে 2 শতাধিক জঙ্গি নিহত হয়। জঙ্গিরা শহরটির প্রধান তেল ক্ষেত্রে আগুন দেওয়া সহ ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় বলে জানায় গণমাধ্যম। সিনজার শহরেও জঙ্গিদের প্রতিরোধের মুখে পড়ে ইরাকি বাহিনী। মসুল পুনর্দখলে 30,000 ইরাকি বাহিনী দক্ষিণ থেকে পূর্বের দিকে ও 4,000 কুর্দি পেশমার্গা যোদ্ধা উত্তর থেকে পূর্বের দিকে এগিয়ে যাচ্ছে বলে জানা গেছে। মসুলে সহজে প্রবেশ করতে আমরা মহাসড়কের আশপাশের গ্রামগুলো দখলের দিকে গুরুত্ব দিচ্ছি। স্থল ও আকাশপথে অভিযান অব্যাহত থাকলে কয়েক সপ্তাহের মাথায় মসুল আমাদের দখলে আসবে। আমাদের প্রধান চ্যালেঞ্জ অবরুদ্ধ বেসামরিক নাগরিকদের নিরাপদে উদ্ধার করা। এতগুলো গ্রাম জঙ্গি মুক্ত হওয়ায় উচ্ছ্বাসে মেতে ওঠে কুর্দি সেনারা। পরে খালিদিয়া গ্রামের বাসিন্দারা সেনাদের রান্না করে খাইয়ে অভিনন্দন জানায়।
তবে আইএসের হাত থেকে মুক্তি পেলেও বাস্তুচ্যুত মানুষগুলোর যেন দুর্ভোগের শেষ নেই। জঙ্গি দখলমুক্ত এলাকা থেকে প্রতিদিন অসংখ্য মানুষ আশ্রয় নিচ্ছে দেবাগা শরণার্থী শিবিরে। আশ্রিতদের সহায়তা দেওয়ার পাশাপাশি যুদ্ধক্ষেত্রে বেসামরিক নাগরিকদের জানমাল নিরাপত্তার বিষয়ে জোর দেন দাতা সংস্থাগুলো। অভিযান শুরুর পর থেকে বেসামরিক নাগরিকদের ওপর রাসায়নিক বোমা হামলার আতঙ্ক কাটছেই না। বিরোধপূর্ণ প্রতিটি পক্ষের উচিত নিরীহ মানুষের নিরাপত্তার কথাটি মাথায় রাখা। তবে জঙ্গিদের সমূলে উৎপাটন করতে মসুলের মতো সিরিয়ার রাক্কায়ও শক্ত অভিযান পরিচালনার প্রতি জোর দেন ফরাসি প্রধানমন্ত্রী। সাঞ্জানা চৌধুরী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ে আরো দেখবেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ছিন্নের ঘোষণা প্রেসিডেন্ট দুতের্তের। চীন ফিলিপিন্স কূটনৈতিক সম্পর্ক জোরদারের আশাবাদ। সিরিয়ার আকাশে কোন তুর্কি যুদ্ধ বিমান ঢুকে পড়লে তা ভূপাতিত করার হুঁশিয়ারি দিয়েছে দামেস্ক। আলেপ্পোয় তুর্কি বিমান অভিযানে প্রায় 200 কুর্দি মিলিশিয়া নিহতের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে সিরীয় প্রতিরক্ষা দপ্তর। এদিকে আলেপ্পোয় সিরীয় সরকার ও রাশিয়ার অস্থায়ী যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করে পাল্টা হামলা চালানোর হুমকি দিয়েছে আসাদ বিরোধী বিদ্রোহীরা। আলেপ্পোয় অবস্থানরত বিদ্রোহীদের সরে যাওয়ার জন্য বৃহস্পতিবার সিরীয় সেনাদের লিফলেট বিলি করতে দেখা যায়। শহরটি থেকে বিদ্রোহীদের সরে যাওয়ার সুযোগ দিতে সিরীয় সরকার ও রাশিয়া যুদ্ধবিরতির মেয়াদ শুক্রবার স্থানীয় সময় বিকেল পর্যন্ত বাড়ালেও এ অস্ত্রবিরতি প্রত্যাখ্যান করেছে সরকার বিরোধীরা। একই সঙ্গে পাল্টা হামলা চালিয়ে আলেপ্পোয় সরকারি অবরোধ ভাঙার হুঁশিয়ারি দেয় বিদ্রোহীরা। বৃহস্পতিবার শহরটিতে সরকারি বাহিনী কিংবা রুশ বিমান হামলা না হলেও বিদ্রোহীরা সেনাদের অবস্থানে মর্টার হামলা চালায় বলে জানায় রাষ্ট্রীয় গণমাধ্যম। মার্কিন সমর্থিত বিদ্রোহীদের যুদ্ধবিরতি প্রত্যাখ্যান নিয়ে কিছু না বললেও আলেপ্পোয় রুশ অস্ত্রবিরতি আরও বাড়ানোর আহ্বান জানিয়েছে জাতিসংঘ। শুক্রবার সাধারণ পরিষদের এক বৈঠকে সংস্থার মহাসচিব বান কি মুন সিরিয়ার সংকট সমাধানে সব দেশের সম্মিলিত উদ্যোগ কামনা করেন। সিরিয়ায় রুশ বিমান হামলা বন্ধ রাখায় আমরা স্বাগত জানাই। এটা সিরিয়ায় জাতিসংঘ পরিকল্পনা বাস্তবায়নে সহায়ক ভূমিকা রাখবে। পূর্ব আলেপ্পোয় বহু মানুষের জরুরি ভিত্তিতে মানবিক সহায়তা দরকার। এই অবস্থায় শহরটিতে স্থায়ীভাবে সংঘাত বন্ধ না হলে এবছরের মধ্যেই পুরো আলেপ্পো ধ্বংস হয়ে যাবে। শিগগিরই জাতিসংঘ সাধারণ পরিষদের বিশেষ অধিবেশনে সিরিয়া সংকট সমাধানে বিশ্ব নেতাদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে একটি প্রস্তাব পাশ হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে বরাতে জানায় গণমাধ্যম। এদিকে আলেপ্পোয় তুর্কি বিমান হামলায় 200 কুর্দি যোদ্ধা নিহতের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে সিরিয়া সরকার। ভবিষ্যতে সিরিয়ার আকাশে কোনো তুর্কি যুদ্ধবিমান দেখা গেলে তা ভূপাতিত করা হবে বলে শুক্রবার এক বিবৃতিতে জানায় দেশটির প্রতিরক্ষা দপ্তর। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। রাশিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে একমত হতে পারেননি ইউরোপীয় ইউনিয়নের নেতারা। অভিবাসন সংকট, ব্রেক্সিট ও রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ এমন বিভিন্ন বিষয়ে বৃহস্পতিবার বৈঠক করেন ইউভুক্ত 28টি রাষ্ট্রের প্রতিনিধিরা। সিরিয়ার আলেপ্পোয় অব্যাহত হামলার জেরে জোটের কয়েকজন নেতা রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার আহ্বান জানালেও ইতালির প্রধানমন্ত্রী মাত্তেও রেনজি, অস্ট্রিয়ার চ্যান্সেলর ক্রিশ্চিয়ান কার্ন সহ বেশিরভাগ নেতা এর বিরোধিতা করেন। রাশিয়া ইউরোপীয় জোটকে দুর্বল করার লক্ষ্যে কাজ করছে বলে অভিযোগ করেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক। জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল ও ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদ রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ আনলে সম্প্রতি আলেপ্পোয় মানবিক যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হয় মস্কো। যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিন্নের ঘোষণা দিয়েছে ফিলিপিন্সের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে। চীনে 4 দিনের রাষ্ট্রীয় সফরকালে বৃহস্পতিবার এমন ঘোষণা দিলেন দেশটির প্রেসিডেন্ট। বেইজিংয়ে প্রেসিডেন্ট শি জিনপিং এর বৈঠক শেষে চীন ফিলিপিন্স সম্পর্ক জোরদারে দুই দেশ আরো বেশি মনোযোগী হবে বলেও জানান দুতের্তে। দক্ষিণ চীন সাগর বিতর্কে ফিলিপিন্স নমনীয় হবে বলেও জানান তিনি। দুতের্তে বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ফিলিপিন্সের সামরিক ও বাণিজ্যিক সম্পর্ক আজ থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। সম্প্রতি ফিলিপিন্সে মাদক বিরোধী কঠোর অবস্থান নিয়ে মার্কিন সমালোচনাকে কেন্দ্র করে দুদেশের সম্পর্কে দূরত্ব বাড়ে। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের নেতা ইমরান খানকে গৃহবন্দী করতে পারে পাকিস্তানে বর্তমান ক্ষমতাসীন নওয়াজ শরীফ সরকার। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া এক প্রতিবেদনে বলা হয়, আগামী 2 নভেম্বরের আগেই তাকে গৃহবন্দিত্ব বরণ করতে হতে পারে। ইমরান খান ঘোষিত ইসলামাবাদ অবরোধ কর্মসূচি ঘোষণার পরিপ্রেক্ষিতে সরকার এমন পদক্ষেপ গ্রহণ করতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। ইমরান খান ছাড়াও বেশ কয়েকজন পিটিআই নেতাকেও গৃহবন্দী করা হতে পারে বলেও জানানো হয়। নওয়াজ শরীফের মধ্যে জবাবদিহির অভাব রয়েছে এমন দাবিতে ইসলামাবাদ অবরুদ্ধ করে সরকারের কর্মকাণ্ড বন্ধের হুমকি দেয় ইমরান খানের দল।
ভারতের দিল্লিতে মোবাইল চুরির সন্দেহে 2 কিশোর সহ 4 জনকে অমানবিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার এনডিটিভির বরাতে জানানো হয়, দিল্লির গজিয়াবাদে চুরি যাওয়া মোবাইলের জন্য নির্মমভাবে পেটানো সহ তাদের শরীরে ইনজেকশনের মাধ্যমে পেট্রোল প্রবেশ করানো হয়। পরে তাদের গাজিয়াবাদ হাসপাতালে নেওয়া হয়। পুলিশ জানায়, কিশোর 2 জনের অবস্থা গুরুতর। এই ঘটনায় জড়িত 2 জনকে আটক করেছে পুলিশ। ভারতে হিন্দুবাদী শিক্ষার্থীদের সঙ্গে কলহের পর মুসলিম ছাত্র নিখোঁজের ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় জেএএনইউ ক্যাম্পাস। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে নিখোঁজ ছাত্রের সন্ধানে কাজ করছে দিল্লি পুলিশ। 5 দিন ধরে নিখোঁজ বায়োটেকনোলজির স্নাতকোত্তর শিক্ষার্থী নজিব আহমেদের সন্ধান চেয়ে বুধবার দুপুর থেকে 22 ঘন্টারও বেশি সময় আটকে রাখা হয় উপাচার্য এস জগদীশ কুমার সহ বিশ্ববিদ্যালয়ের 12 জন আধিকারিককে। পরে শিক্ষার্থীদের বিরুদ্ধে বেআইনিভাবে আটকে রাখার অভিযোগ আনেন উপাচার্য। বিক্ষোভরত ছাত্ররা অভিযোগ করেছে, নাজিবের উধাও হওয়ার পেছনে হিন্দু পুনরুত্থানবাদী আরএসএস বা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ছাত্র শাখা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের হাত রয়েছে। গেল শনিবার হোস্টেলের 2 দল ছাত্রের মধ্যে গোলমালের সময় নিখোঁজ হন উত্তরপ্রদেশ থেকে আসা নাজিব। আন্তর্জাতিক সময় আরো যা দেখবেন। ভারতে মুক্তি জটিলতা কাটল পাকিস্তানি অভিনেতা ফওয়াদ খান অভিনীত ছবি এ দিল হ্যায় মুশকিলের। পাকিস্তানে ভারতীয় চলচ্চিত্র প্রদর্শন বন্ধ ঘোষণা। আরএফএল ওয়াটার পাম্প, পানি দেবে টেনশন নয়। ইয়েমেনে জাতিসংঘ ঘোষিত চলমান যুদ্ধবিরতির মধ্যেই বিমান হামলা চালিয়েছে সৌদি জোট। বৃহস্পতিবার যুদ্ধবিরতির প্রথম দিনই তা ভেঙে পড়ে। জোটের হামলায় অন্তত 3 জন বেসামরিক নাগরিক নিহত হয় বলে জানিয়েছে প্রেস টিভি। ইয়েমেনের দক্ষিণ পশ্চিমাঞ্চলের আমরান এবং সায়াদা প্রদেশে আলাদা এ হামলা চালানো হয়। প্রথমে হামলাটি আমান প্রদেশের হার্ফ সুফিয়ান জেলায় চালানো হয় বলে জানা গেছে। এতে হতাহতের ঘটনা না ঘটলেও বাড়িঘর বিধ্বস্ত হয়। একই সময়ে সায়াদার প্রদেশের বাকিম জেলায় আরেকটি বিমান হামলা চালায় সৌদি জোট। এতে ঘটনাস্থলেই 3 জনের মৃত্যু হয়। অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সেনার গুলিতে আবারও এক ফিলিস্তিনি কিশোর নিহত হয়েছে। বৃহস্পতিবার আল খলিল এর উত্তর পূর্বাঞ্চলে বেইত উম্মার এলাকায় এ ঘটনা ঘটে। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, টহলরত সেনা সদস্যদের লক্ষ্য করে পাথর ছুড়লে তাকে গুলি করে হত্যা করা হয়। এদিকে প্রত্যক্ষদর্শী এক স্থানীয় স্বেচ্ছাসেবী জানায়, গুলি চালানোর পর 15 বছর বয়সী ওই কিশোরকে সহায়তায় ফিলিস্তিনি রেড ক্রিসেন্টের অ্যাম্বুলেন্স এগিয়ে এলে তাদের বাধা দেয় ইসরায়েলি সেনারা। পরে তার মরদেহ অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি। তবে নিহত কিশোরের মরদেহ তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। ফিলিপিন্সে ব্যাপক ক্ষয়ক্ষতির পর টাইফুন হাইমা হংকংয়ে আঘাত এনেছে। শুক্রবার হংকংয়ের মধ্যাঞ্চলে ঘন্টায় 145 কিলোমিটার বেগে আঘাত হানার প্রভাবে প্রবল বৃষ্টিপাতের খবর পাওয়া যায়। তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানি ও ভূমিধসের খবর পাওয়া যায়নি। এর আগে দুর্ঘটনা এড়াতে রাষ্ট্রের সব ধরনের যান চলাচল, সরকারি ও বেসরকারি ব্যবসা এবং শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নেয় সরকার। বাতিল করা হয় বেশ কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইট। এছাড়া লোকজনকে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছে সরকার। এর আগে বুধবার ফিলিপিন্সের উত্তরাঞ্চলে টাইফুন হাইমার আঘাতে ভূমিধস ও বন্যা হয়। শক্তিশালী ঝড়টির আঘাতে সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি নিহত হন 12 জন। ভারতের জম্মু কাশ্মীরে পৃথক 2টি সড়ক দুর্ঘটনায় কমপক্ষে 25 জন নিহত এবং 40 জন আহত হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। বৃহস্পতিবার রেয়াসি থেকে বাকলে যাওয়ার সময় জেতিপুরম এলাকায় একটি যাত্রীবাহী বাস গভীর খাদে পড়ে গেলে 22 জন নিহত হয়। অন্যদিকে রাজৌরিতে একটি টেম্পো দুর্ঘটনায় 3 জন নিহত হয়। দুর্ঘটনায় আহতদের হাসপাতালে ভর্তির কথা জানায় রেয়াসির পুলিশ। কর্তৃপক্ষ জানায়, যাত্রীবাহী বাসটি জম্মু কাশ্মীরের রেয়াসি থেকে বাকালে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে। মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি এ ঘটনায় গভীর শোক প্রকাশের পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। ভারতে একটি আতশবাজির কারখানায় অগ্নিকাণ্ডে 8 জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে বেশ কয়েকজন।
আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। বৃহস্পতিবার রাতে ভারতের তামিলনাড়ু প্রদেশের সিভাকাসি শহরে একটি আতশবাজির কারখানায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকরা আতশবাজির সরঞ্জামাদি ট্রাকে তুলছিল বলে জানায় স্থানীয় কর্তৃপক্ষ। এ সময় হঠাৎ আগুন লেগে যায়, তবে আগুন লাগার কারণ জানা যায়নি। শরণার্থীদের জন্য ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর সীমান্ত খুলে দেওয়ার পাশাপাশি ইইউ নীতি পরিবর্তনের দাবি জানিয়ে বিক্ষোভ করেছে গ্রিসের কয়েক হাজার নাগরিক। বৃহস্পতিবার এথেন্সে ইইউ এর কার্যালয় ও মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ করে দেশটির বামপন্থী ও বর্ণবাদ বিরোধীরা। এ সময় তারা ইইউ এর শরণার্থী নীতির নিন্দা জানায়। এছাড়া বিক্ষোভকারীরা দেশটিতে বিপুল সংখ্যক অভিবাসী প্রবেশের জন্য ইইউ ও ন্যাটোকে দায়ী করে এই দুই জোট বিরোধী স্লোগান দেয়। গ্রিসের সরকারি আশ্রয় শিবিরে বর্তমানে 60,000-এর বেশি শরণার্থী রয়েছে। এদের মধ্যে যাদের আশ্রয়ের আবেদন অনুমোদিত হবে তাদের ইইউভুক্ত বিভিন্ন দেশে পুনর্বাসনের ব্যবস্থা করার কথা রয়েছে। তবে এ প্রক্রিয়া ধীরগতির হওয়ায় উত্তেজনা দেখা দিয়েছে গ্রিসের অস্থায়ী শিবিরে। দক্ষিণ আফ্রিকায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। বৃহস্পতিবার দেশটির প্রেসিডেন্ট জ্যাকব জুমার বাসভবনের পাশে একটি পার্কে জড়ো হয়ে এই বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানো গ্যাস ও টিয়ার শেল নিক্ষেপ করে। এ সময় শিক্ষার্থীরা বলেন, প্রেসিডেন্টের কাছে স্মারকলিপি দিতে আসলে পুলিশ তাদের ওপর চড়াও হয়। গত কয়েকদিন ধরে ইউনিভার্সিটির ফি কমানোর দাবিতে আন্দোলন করে আসছে শিক্ষার্থীরা। কলম্বিয়ায় ফার্ক বিদ্রোহীদের সঙ্গে শান্তি চুক্তি দ্রুত বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ করেছে দেশটির হাজার হাজার শিক্ষার্থী। বৃহস্পতিবার সন্ধ্যায় কলম্বিয়ার রাজধানী বোগোটায় এ বিক্ষোভ হয়। এ সময় তারা দেশটির রাজনীতিবিদদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। গত মাসে ফার্ক বিদ্রোহীদের সঙ্গে শান্তি চুক্তি করে দেশটির সরকার, পরে গণভোটে এর বিপক্ষে রায় দেয় কলম্বিয়ার জনগণ। ফার্ক বিদ্রোহীদের সঙ্গে শান্তি প্রক্রিয়ার উদ্যোগে ভূমিকা রাখায় এ বছর শান্তিতে নোবেল পান দেশটির প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোস। ভেনিজুয়েলার সাবেক প্রেসিডেন্ট প্রার্থী ও বিরোধী দলীয় নেতা ম্যানুয়েল রোসেলোকে গৃহবন্দী করেছে দেশটির বিচার বিভাগ। তিনি দেশটির জুলিয়া প্রদেশের 2 বারের সাবেক গভর্নর। স্টেট প্রসিকিউটর জানান, 2008 সালে ক্ষমতায় আসার পর ম্যানুয়েল রোসেলোসের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এর আগে 2015 সালে দেশটির বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছিল তাকে। এরপর 1 বছর কারাগারে বন্দী রাখা হয়েছিল তাকে। রোসেলসের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ অব্যাহত থাকবে বলেও জানানো হয়। ভারতের অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম বন্দরের একটি খালি কন্টেইনারের ভেতর থেকে মোহাম্মদ রুহন হোসেন নামে এক বাংলাদেশি যুবককে উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। বুধবার উদ্ধার হওয়া ওই যুবকের গ্রামের বাড়ি রাজধানী ঢাকার কাছে বিক্রমপুরে। পুলিশ জানায়, 10 থেকে 12 দিন আগে বাংলাদেশের চট্টগ্রাম বন্দর থেকে ওই খালি কন্টেইনারটি জাহাজে তোলা হয়েছিল। এই কয়েকদিন অনাহারে থাকায় শারীরিক অবস্থার অবনতি হয় তার। উদ্ধারের পর তাকে কিং জর্জ হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশের কাছে ওই যুবক জানায়, চট্টগ্রাম শহরে ভিক্ষা করত সে। রাস্তার ধারে খালি কন্টেইনার দেখে সেখানেই ভেতরেই ঘুমিয়ে পড়েছিল। তাকে দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে বলে জানিয়েছে পুলিশ। যুক্তরাজ্যের শ্রেষ্ঠ মানবাধিকার বিষয়ক আইনজীবীর স্বীকৃতি পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্যারিস্টার এম.এ. মুহিত খান। ইংল্যান্ড ও ওয়েলসের 20,000 আইনজীবীর মধ্যে তার হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। যুক্তরাজ্যের চার্টার্ড ইনস্টিটিউট অব লিগ্যাল এক্সিকিউটিভ সাইলেক্সের প্রেসিডেন্ট তাকে এই স্বীকৃতি দেন। এই স্বীকৃতিতে ব্রিটেনের বাংলাদেশি কমিউনিটির সম্মান বয়ে এনেছে বলে মনে করছেন বিশিষ্টজনেরা। লন্ডন প্রতিনিধি শোয়েব কবিরের পাঠানো তথ্যচিত্র নিয়ে ডেস্ক রিপোর্ট। যুক্তরাজ্যের মিল্টন কিনসের জুরিস ইনে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাইলেক্সের প্রেসিডেন্ট মার্টিন কাল্লানাট সাইলেক্স প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড 2016 তুলে দেন বাংলাদেশি বংশোদ্ভূত আইনজীবী ব্যারিস্টার এম.এ. মুহিত খানের হাতে।
অ্যাওয়ার্ড পাওয়ার পর ব্যারিস্টার এম এ মুহিত খান বলেন, এই অর্জন শুধু তার একার নয়, এটি কমিউনিটির অর্জন। এছাড়া আগামীতে আইনমন্ত্রী সহ বিচার ব্যবস্থার শীর্ষ পদগুলোতে বাংলাদেশিদের সম্ভাবনার একটি বিশাল দ্বার উন্মোচিত হয়েছে বলে মনে করেন তিনি। এই অ্যাওয়ার্ড শুধু আমার একার যে অ্যাওয়ার্ড অর্জন সেটা নয়, আমি মনে করছি এই অ্যাওয়ার্ড আমার ব্রিটিশ বাংলাদেশি সমগ্র কমিউনিটির একটি সর্বোচ্চ অর্জন। ভবিষ্যতে আমাদের ভিতর থেকে আইনমন্ত্রী বের হয়ে আসবে, ভবিষ্যতে আমাদের ভিতর থেকে লর্ড চিফ জাস্টিস বের হয়ে আসবে। তার এই সাফল্যকে ব্রিটিশ বাংলাদেশি আইনজীবীদের অনুপ্রেরণা যোগাবে বলে মনে করছেন জ্যেষ্ঠ আইনজীবীরা। এখানে আরো অনেক নমিনি ছিল, অ্যাওয়ার্ডটা পাওয়া ইট ওয়াজ ভেরি ভেরি গুড অ্যাচিভমেন্ট। এটা আমাদের গৌরবের কথা, কমিউনিটির একটা গৌরবের কথা। অনুষ্ঠানে যুক্তরাজ্যের বার কাউন্সিলের প্রেসিডেন্ট, ল সোসাইটির প্রেসিডেন্ট, লর্ড চিফ জাস্টিস সহ ৫ শতাধিক আইনজীবী এবং বিচারকরা উপস্থিত ছিলেন। সময় সংবাদ, লন্ডন। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এর আশ্বাসে মুক্তির বিষয়ে সৃষ্ট জটিলতা কাটল পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান অভিনীত ছবি দিল হ্যায় মুশকিল। সারা দেশে যেন সুষ্ঠুভাবে ছবিটি মুক্তি পায় সেই আবেদন নিয়ে বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এর সঙ্গে দেখা করেন ফিল্ম অ্যান্ড টেলিভিশন গিল্ড অব ইন্ডিয়ার সভাপতি মুকেশ ভট্ট সহ অন্যান্য প্রযোজকেরা। একে কেন্দ্রের পক্ষ থেকে রাজ্যগুলোতে বিশেষ পুলিশি সাহায্যের কথা জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পাকিস্তানি অভিনেতা ছবিতে অভিনয় করায় এর মুক্তির বিরোধিতা করেছিল সিনেমা ওনার্স এক্সিবিটর্স অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া COEAI। মহারাষ্ট্র, গোয়া, গুজরাট, কর্ণাটকে ছবিটির মুক্তি স্থগিত করা হয়েছিল। অবশেষে আগামী 28 অক্টোবর মুক্তি পাওয়ার কথা রয়েছে করণ জোহর পরিচালিত ছবিটির। এদিকে শুক্রবার থেকে পাকিস্তানে সব মাধ্যমে ভারতীয় চলচ্চিত্র প্রদর্শন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। পাক ভারত সীমান্তে চলমান উত্তেজনার কারণে দেশ দুটির চলচ্চিত্র শিল্পেও এর নেতিবাচক প্রভাব পড়েছে। এ পর্যায়ে আবারও জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো। জয়ী হলেই কেবল মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফল মেনে নেবেন ট্রাম্প, এমন বক্তব্যকে বিপজ্জনক বলেন ওবামা। নিউ ইয়র্কে একই মঞ্চে দুই প্রার্থী। ইরাকের মসুলে যৌথ বাহিনীর অভিযানের মধ্যেই কিরকুকে আইএসের হামলা, নিহত অন্তত 200 জঙ্গিকে হত্যা করে একটি শহর পুনর্দখলের দাবি ইরাকি বাহিনীর। সিরিয়ার আকাশে তুর্কি যুদ্ধ বিমান ঢুকে পড়লে তা ভূপাতিত করার হুঁশিয়ারি দামেস্কের। আলেপ্পোয় সিরীয় সরকার ও রুশ বাহিনীর অস্থায়ী যুদ্ধবিরতি প্রত্যাখ্যান বিদ্রোহীদের। এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ছিন্নের ঘোষণা প্রেসিডেন্ট দুতের্তের। চীন ফিলিপিন্স কূটনৈতিক সম্পর্ক জোরদারের আশাবাদ। এই ছিল আন্তর্জাতিক সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।